তারা যেভাবে বেয়াদবি করছেন, আপনি চিন্তা করুন শেখ হাসিনা ৮৮ না ৭৮ বছর বয়সী একজন ভদ্র মহিলা, বৃদ্ধা। এখন তার যাকে বলা হয় পেটিকোট, মানে আমরা যেটাকে ছায়া বলি, কিংবা তার অন্তর্বাস। অন্তর্বাস মানে তিনি যে জাঙ্গিয়াগুলো পরতেন কিংবা তিনি যে ব্রাগুলো পরতেন, তো ২০ বছর ২১ বছরের ছেলেরা সেই সকল ব্রা পরে, সেই সকল জাঙ্গিয়া পরে যে উন্মুক্ত, মানে যে একেবারে ওপেন ড্যান্স, ওপেন কনসার্ট তারা গণভবনে করেছে, রাস্তায় করেছে, এটার একটা রেশ আছে। তো এটার একটা ভীষণ রকম রেশ আছে। আপনি চিন্তা করুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা হয়েছে, ভালো কথা। লেনিনের মূর্তিও তো রাশিয়াতে ভাঙা হয়েছে, স্ট্যালিনের মূর্তি ভাঙা হয়েছে। মূর্তি তো বিমূর্ত কোনো কিছু নয়, কিন্তু সেই মূর্তি ভেঙে তারপর সেই মূর্তি যে খুলিটুকু আছে সেই খুলির উপর প্রস্রাব করতে হবে, পায়খানা করতে হবে, এবং সেইগুলোর ছবি যে মুজিবের মাথার উপর পায়খানা করলাম। আপনি কি মনে করেন এগুলোর একটা ইফেক্ট আছে না? অবশ্যই একটা সাইড ইফেক্ট আছে, এবং সেগুলো গত ২ বছর যাবৎ ক্রমাগত চলতে চলতে, এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ন্যারেটিভ, মুজিব চোর, মুক্তিযোদ্ধারা চোর, মুক্তিযুদ্ধ হয় নাই, একটা একটা প্রতারণা, এই যে ন্যারেটিভগুলো তৈরি হওয়ার ফলে এই মুক্তিযুদ্ধের পক্ষের যে সমস্ত লোকজন, হয়তো অনেকে মুক্তিযুদ্ধ করেনি, কিন্তু বাবা করেছে, দাদা করেছেন, বা দাদার বাবা করেছেন, এরকম চতুর্থ জেনারেশনের ছেলেরা মেয়েরা যাদের বয়স এখন হয়তো ১৩, ১৪, ১৫ বছর, যারা টেকনিক্যালি ভেরি সাউন্ড, ফাইন্যান্সিয়ালি আরও সাউন্ড, ইন্টেলেকচুয়ালি দেশে দেশের বাইরে সব খবর রাখে, তারা এই পুরো সামাজিক মাধ্যমটিকে এখন মুক্তিযুদ্ধের প্রো লিবারেশন ফোর্স হিসাবে এতটা শক্তিশালী করে ফেলেছেন যে গত ২ বছর যারা রাজত্ব করেছিল তাদের কোনো পাত্তাই নেই এখন। আর অন্যদিকে নেতিবাচকতা আছে। তো যাই হোক, যখন আপনি দেখবেন যে মূল শক্তির সাথে পারবেন না, আদর্শের সাথে পারবেন না, তারপরে প্রতিপক্ষের যে জবান আছে তার সঙ্গে পারবে না, তখন সবচেয়ে দুর্বলতম জায়গাতে মানুষ আঘাত করে। গালাগালি এমনিতেই একটা দুর্বলের হাতিয়ার। তো সেক্ষেত্রে অভিনেত্রী শাওন, একে তো রমণী, তার উপর বিধবা। এরপরে আমাদের এই সমাজে না অর্থ না বিত্ত, ঠিক কোনো দিক থেকেই আপনি মানে তাকে যে আপনি কাউন্টার করবেন সেরকম না। তো সেই শাওন, হুমায়ূন আহমেদের বিধবা স্ত্রী, এখন শাওনের যে ব্যাকগ্রাউন্ড, আপনি সে যদি হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর কথা চিন্তা করেন, তার সন্তানদের কথা চিন্তা করেন, তারা সামাজিকভাবে যথেষ্ট, যাকে বলা হয় যথেষ্ট সফল, যথেষ্ট সার্থক, কিন্তু তাদের কথা আপনার কানে আসছে না, বা তার এই ধরনের কথা বলছে না। কিন্তু শাওন যে কোনো কারণে একটা গালি দিয়ে বসেছে, একটা কথা বলেছে, জুলাই সিডিআই কথা বলে ফেলেছে। এখন শাওনকে ধরতে হবে, শাওনকে সিডিআই করতে হবে, শাওনকে জুতা মারতে হবে, এবং শাওনের সাথে অশ্লীলতা কাজকর্ম করতে হবে। এখন এই যে শাওন যে কাজটি করেছেন, এটা এই যে তিনি যে গালি দিয়েছেন, এটা তার একটা দুর্বলতা। মানে তার যদি সামর্থ্য থাকতো তিনি আরও অনেক কিছু করতেন, তো তিনি সেই কাজগুলো করতে পারছেন না, বলতে পারছেন না, কিন্তু তিনি আবার সহ্য করতে পারছেন না। ফলে গালি যেমন দুর্বলের একটা হাতিয়ার, ঠিক তদ্রূপ ওইরকম একটা হাতিয়ার সে ব্যবহার করে গালি দিয়েছে। আবার তার কাউন্টারে যারা প্রতিপক্ষ, তারা আবার পাল্লা দিয়ে শাওনকে গালি দিচ্ছে, এবং যারা গালি দিচ্ছে তারা আরও দুর্বল। আপনাকে যে গালি দিল সেও দুর্বল, আর আপনি কাউন্টার তাকে গালি দিলেন, আপনিও মারাত্মক দুর্বল। ফলে এই দুর্বলের যুদ্ধ, মারামারি, এটা সবসময় ভয়ঙ্কর হয়। শক্তিশালীর যুদ্ধ ভয়ঙ্কর হয় না, দুর্বলের যুদ্ধ ভয়ঙ্কর হয়। আপনি দেখেন ইরান এবং আমেরিকা দুটো শক্তিশালী পক্ষ, এবং ইসরায়েল সহ যুদ্ধ করলো, সেখানে দেখুন ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ভয়ঙ্কর হয়নি। কিন্তু আমেরিকা যে ভিয়েতনামে যুদ্ধ করেছে, আমেরিকা যে ইরাকে যুদ্ধ করেছে, লিবিয়াতে যুদ্ধ করেছে, সেটা পুরো সভ্যতাকে শেষ করে দিয়েছে। অর্থাৎ শক্তিশালী এবং দুর্বলের যে যুদ্ধ, এটা একটা পক্ষকে দুর্বলকে শেষ করে দেয়। আবার দুর্বল দুর্বল যদি যুদ্ধ করে, তাহলে আপনাকে যেতে হবে বুরুন্ডি, আপনাকে যেতে হবে সেই ইথিওপিয়া, যেখানে জাতিগত দাঙ্গা সংঘাতে দুর্বলরা, কঙ্গো থেকে শুরু করে আফ্রিকার যে সকল দেশে এখনও যুদ্ধ চলছে, সে সকল যুদ্ধে, উগান্ডা সহ,
সেখানে যেতে হবে। তো এই যে আমাদের দেশে যে গালাগালি করা হচ্ছে এবং দুর্বলদের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ পুরো রাষ্ট্রকে, সরকারকে, সবাইকে কলঙ্কিত করবে। এবং একই সঙ্গে এই যে শাওনের সাথে পাল্লা দিয়ে অন্যান্য যে সকল নারী আছেন, এক সাংবাদিক আছেন সোমা, টেলিভিশনে চাকরি করেন এবং আপনি তো জানেন আমাদের দেশের যে সংবাদপত্র, এখানে সাংবাদিক যারা আছেন মূলত তারা মালিক পক্ষেরই পারপাস সার্ভ করেন। মালিকরা যেভাবে বলেন বা মালিকরা যেভাবে খুশি থাকেন সেভাবে তাদের কাজ করতে হয়। এখানে সোমার জায়গায় যদি টোমা হয়, টোমার জায়গায় যদি গমা হয়, কোনো লাভ নেই। এখন যেমন সবাই তারেক জিয়া করছে, একসময় শেখ হাসিনা করতো, তার আগে আবার ইনুস করতো। তো এরকম মানে সোমারা যখন আওয়ামী লীগ জমানাতে ছিল, সঙ্গতের কারণে মালিকের নির্দেশ আওয়ামী লীগের যাকে বলা হয় পক্ষে করতে হবে, বা ডিজিএফআই নির্দেশ, এদের কিছু করার ছিল না। আবার এখন দেখা যাচ্ছে যে এই সোমারা বা সোমা অন্যান্য যারা আছেন তাদেরকে যদি আপনি শত হাজার কোটি টাকাও দেন, তারা কিন্তু সরকারের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করতে পারবে না এবং করবেও না। এখন সেই অতীতকালে সোমা কি বলেছেন, কি করেছেন, সেগুলোকে সামনে এনে এই দুর্বল মানুষগুলো যারা দেশে থাকেন না, বিদেশে থাকেন, বিদেশে থেকে গালাগালি করেন, তারপরে বাংলাদেশে যেমন কোনো গুপ্ত শক্তি বা এরকম যারা গালাগালি করে, তারা এই শাওনের মধ্যে সোমাকে গালাগালি করছে। বিএনপির এক এমপি মুখ ফসকে একটা কথা বলে ফেলেছেন। মুখ ফসকে মানে কি, নীলুফার চৌধুরী মনি, সে যে কথাগুলো বলেছে সেই একই কথা এই সমাজে বহুবার আলোচিত হয়েছে। এটা একটা ম্যাটিকুলাস ডিজাইনের আন্দোলন, এখানে স্নাইপার রাইফেল ব্যবহৃত হয়েছে, এখানে সেই সরকার গঠন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেখ হাসিনা দেশের বাইরে থেকে গেছে। এই কথাগুলো কে না বলেছে বলেন তো? এই কথাগুলো যখনই মনি বলল, মুহূর্তের মধ্যে ওই যে নারী, সেই সোমা যেভাবে নারী, তারপর শাওন যেভাবে নারী, মনিও একই নারী। এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য যে সকল নারীরা এই যাকে বলে এই একটা চ্যানেলের মধ্যে জড়িয়ে পড়েছেন, যারা সোমার পক্ষে কথা বলছেন, শাওনের পক্ষে কথা বলছেন, তাদেরকেও এরকম সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। ঘটনা যাই হোক না কেন, পরিস্থিতি মূলত আপনি অশ্লীল যে সমাজ, অশ্লীল যে চিন্তা, অশ্লীল যে কর্ম এবং দুর্বলের যে যুদ্ধ, এটি কেবলই মাত্র দুর্গন্ধ ছড়ায়। আপনি যে কোনো একটা পচা জিনিস, সেটা আম, জাম, কাঁঠাল হোক, আপনি যত বেশি কসলাবেন, যত বেশি এটাকে রিফাইন করার চেষ্টা করবেন, তত বেশি ওটা থেকে দুর্গন্ধ বের হবে। তো আমাদের সমাজের এই বিষয়গুলো যখন চলছে এইভাবে, তখন রাষ্ট্র যে শক্তি, তারা যদি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করে, তাহলে এই যে ক্যান্সার, এই ক্যান্সার রাষ্ট্রশক্তি এবং একই সঙ্গে সঙ্গে সরকারি শক্তি দুটোকেই করাপ্টেড করে ফেলবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।